কিন্তু কোথাও তো কোনো বৃষ্টি নেই। তবে তা ভিজলো কিভাবে? এসব ভাবতে ভাবতে হঠাৎ করে একটা বিদ্যুৎ চমকে ওঠে। আর বিদ্যুতের আলোতে সজীব যা দেখতে পায় তা দেখার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফিরলে সজীব দেখে তার মুখে কয়েকজন মানুষ ঝুঁকে দাঁড়িয়ে আছে, তাকে দেখছে। সে ধরফর করে উঠে বসে আর বলতে থাকে, মুন কই? মুন, মুন, এই বলে সে ডাকতে থাকে। তখন ম্যানেজার চুপ করায় আর বলল, আরে আরে শান্ত হন, শান্ত হন। আগে বলুন, আপনি মেইন গেটে তালা ভেদ করে বাইরে গেলেন কেন? হ্যাঁ, কিভাবে গেলেন? আর পরেই বা কেন গিয়েছিলেন? সমস্যা কি? বাগানে গিয়েছিলেন কেন? তখন সজীব বলল, কি বাগানে? গেটে তালা ছিল মানে বুঝলাম না। তাহলে আমি আমি কিভাবে কিভাবে বেরোলাম কেমনে? কি বলছেন এসব? ম্যানেজার সাহেব সবকিছু খুলে বলতে বললেন। তখন সজীব যা বলে তা ছিল অবিশ্বাস্য ব্যাপার। বিদ্যুৎ চমকানোর আলোতে দেখি মুন আর মুনের সাথে দুটো বাচ্চা, ওরা দুটো গা রক্ত আর কাদায় মাখানো ছিল। মুনের গলা থেকে এক বুক পর্যন্ত কাটা লাগছিল, একদম ফাঁকা হয়ে আছে শরীরের ভেতরে, সবকিছু দেখা যাচ্ছিল। আর ওর মুখ থেকে রীতিমতো জিভ বের হয়েছিল। জিভটা এত মোটা হয়ে আছে, জিভের ফুটাতে রীতিমতো কিলবিল করে পোকা বেরিয়ে আসছিল, মাটিতে পড়ছিল। আর বাচ্চা দুটো একটা একটা করে এসে হাত ধরার সাথে সাথে আমি চিৎকার দিয়ে উঠি। তারপর আমার আর কিছু মনে নেই। এসব শুনে সবাই বলেন, এসব কি বলছেন আপনি? আপনি সবটা দেখেছেন, চলুন আপনাকে রুমে নিয়ে আসি, চলুন। এই বলে হাত ধরে সজীবকে উঠাতে গেলে সজীব অজানা ব্যথায় আঁতকে ওঠে। সবাই তার হাতে খেয়াল করে দেখে 3 আঙ্গুলের দাগ এবং তার হাতের কবজি, সই, আর সেই জায়গাটুকু পুরো সাদা মাংসের আবরণ বেরিয়ে আছে। সজীব বলে উঠলো, আমি যদি স্বপ্ন দেখে থাকি তাহলে এটা কি? এটা কি? এটা কি ছিল আমার হাতে? আর আমি তালাবদ্ধ বাগানের ভেতরে বা গেলাম কিভাবে? এসব দেখে উপস্থিত সবাই যেন বাকরুদ্ধ হয়ে যায়। তখন হোটেল ম্যানেজার স্টাফকে রীতিমতো সজীবকে রুমে রেখে আসতে পারে আর রেস্ট করতে পারে। তারা সিসিটিভি ফুটেজ দেখবে বলে জানাবে বলে শ্বাস দিল। সজীব রুমে চলে যায়, গিয়ে দেখে মন তখনও বিভোরে ঘুমাচ্ছে, যেন দুনিয়াদারির কোনো কিছুই চিন্তা তার ভেতরে নেই। আলতো করে কপালটা চুমু দিয়ে সজীব চোখে মুখে পানি দিতে দিতে বাথরুমে চলে যায়। মুখে একটা ঝটকা পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই দেখে আয়নাতে কারো রক্ত দিয়ে লেখা, অরিয়ম ইয়াকিন। এটা দেখে সজীব ভীষণ ভয় পেয়ে পেছনের দিকে মেঝেতে পড়ে যায়। কিন্তু মুহূর্তেই লক্ষ্য করে আয়নাতে তো কিছুই নেই, একদম ফাঁকা আয়না। সে ভয় ভয় ওঠে আর ভাবে হয়তোবা অতিরিক্ত চিন্তার কারণে সে হ্যালুসিনেশন করছে। তাই সে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। এসে দেখে মন উঠে তার শরীর থেকে খুলে রীতিমতো রাখা সেই শাড়িটা জড়িয়ে ধরে নিচের দিকে হয়ে বসে আছে। সে মনের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আরে মন, তুমি কখন উঠলে? এবার বসে আছো কেন? তোমার শরীর কি খারাপ লাগছে নাকি? মন কোনো জবাব দেয় না। এমনকি আসার পর থেকে মন কোনো কথাই বলেনি। সে মনের কাছে গিয়ে তার গায়ে হাত দিতে মন সজীবের গায়ে ঢলে পড়ে। সজীব বুঝতে পারে, ঘুমের ঘরে উঠে আসে আর এই ভেবে আবারও শুয়ে দেয়। পরদিন সকাল হয়, সজীব খাবার আর মনের জন্য কাপড় আনার উদ্দেশ্যে হোটেল থেকে বাইরে বের হয়ে যায়। বের হওয়ার সময় লক্ষ্য করে সব স্টাফ তার দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে। সে সব এড়িয়ে চলে যায়, খাবার আর কাপড় কিনে আবারও ঘরে ফিরে আসে। এবার এসে সে আবারও অবাক হয়ে যায়। বেশিতে রক্ত, ছোপ ছোপ দাঁত আর কেমন জানে মাংস পচা দুর্গন্ধে যেন চারিদিকটা ভরে গেছে, পুরো ঘর যেন ভরে গেছে। সজীব হন্তদন্ত হয়ে মনকে খুঁজতে থাকে। অবশেষে বাথরুমে পায় মনকে। তাকে জিজ্ঞেস করে, বেশিতে রক্ত কিসের আর এমন গন্ধ কেন? কি হচ্ছে? মন মাথা নাড়িয়ে না জানায় এবং সজীব আর কিছুই জিজ্ঞেস করে না। ভাবে পিরিয়ড হয়েছে হয়তো বা মনের, এই জন্য রক্ত। সে রুমে পড়ে থাকা রক্ত মুছে ফেলে আর কর্তৃপক্ষ বা হোটেল কর্তৃপক্ষের কাছে স্যানিটারি প্যাড আছে কিনা জিজ্ঞেস করলো। রিসেপশনিস্ট হাসিসূচক মাথা নাড়ে আর তার দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। সজীব চুটকি বাজিয়ে বললেন, কি ম্যাডাম, ভূত দেখে ফেলেন নাকি? হ্যাঁ, কথা বলছেন না যে? তখন রিসেপশনিস্ট তাড়াতাড়ি গিয়ে তার হাতে প্যাড দিয়ে দেয় আর সজীব রুমে চলে আসে আর মনের হাতে প্যাড ধরিয়ে দেয়। তখন সে লক্ষ্য করে মনের বাম হাতে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে। সে তাড়াতাড়ি করে মনকে জিজ্ঞেস করলো, এখানে কি হয়েছে? এমন হলো কি বলো তো? কাল তো ছিল না। হ্যাঁ, মন তখন বললে, তেমন কিছু না, একটু আঘাত পেয়েছি আর কি। এই শুনে সজীব বাথরুম থেকে স্যাফরন এনে লাগিয়ে দেয়। দুজনে খাবার খেতে বসে। মন খাবার এক কামড় দেয় এবং দিতে মুখ থেকে খাবার ফেলে দেয় আর পানি নিয়ে খেতে থাকে। সজীব কি হয়েছে জিজ্ঞেস করলে মন বলল, এটা তো ঝাল কেন? আমি খেতে পাচ্ছি না। সজীব তখন বলল, কই ঝাল? আমার তো একটু ঝাল লাগছে না। দেখি তোমার জিব্বা দেখি, কেটে গেছে নাকি একটু কামড় লেগেছে বল। এই বলে মন জিহ্বা বের করে দেয় সজীবের সামনে আর ধপ করে মাংস পচা গন্ধ এসে লাগে সজীবের নাকে। গাটা যেন গুলিয়ে এলো, গন্ধতে গুলিয়ে এলো। সে মন মন খারাপ করবে বলে কিছু বলে না গন্ধ নিয়ে, কিন্তু সে দেখতে পায় মনের জিভের অনেক জায়গা থেকে চামড়া উঠে কালচে পড়ে গেছে। সেসব দেখে বেশ কিছুটা ভয় পায় আর ভাবে, কি এমন অসুখ হলো মনের? খাওয়া শেষ করে মন ব্যালকনি থেকে দাঁড়ায় আর সজীব বিছানায় শুয়ে ভাবতে থাকে, কি হচ্ছে তার সাথে? এসব কেন হচ্ছে?
মনের বা কি হলো, ভাবতে ভাবতে কাল রাতের আয়নায় লেখা শব্দটা তার মাথায় আসে আর গুগল সার্চ করে তার অর্থকে জানার চেষ্টা করে। যে কথা সেই কাজ, এবং গুগল ট্রান্সলেট করে দেখতে পায় অনিয়ম ইয়াকিন মানে একটা তুর্কি শব্দ যার অর্থ তোর মৃত্যুর সন্নিকটে। সাথে সাথে ভয় তার হাত থেকে ফোনটা পড়ে যায়। মনকে এসব জানাবে একবার ভাবে, মনের কাছে যেতেই মন সজীবকে ইগনোর করে বিছানায় শুয়ে পড়ে। তাই সে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট ধরায় আর একের পর এক ঘটনা মেলাতে থাকে। বিকেল হতে হতে রুমে মাংস পচা গন্ধ বাড়তেই থাকে। মনকে জিজ্ঞেস করলে মন বলল, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না, কিন্তু গন্ধের সজীবের নাড়ি ভুড়ে একেবারে বেরিয়ে আসছে, এরকম একটা অবস্থা হচ্ছিল। তাই মনকে বলল রুম স্প্রে আনার জন্য, এবং সে লক্ষ্যে করিডোরের অপর প্রান্ত তার সেদিনের রাতের দেখা সে মেয়েটার সাথে দেখা হলো, এবং মেয়েটার সাথে দেখতে পেলো দুটা বাচ্চা তার দিকে অদ্ভুত ভাবে জিভ বার করে কান্নাকাটি করছে, আর বাচ্চা দুটো যেন তাকে ইশারা করে বড় মেয়েটাকে ধাক্কাচ্ছে। এটা দেখে রীতিমতো সজীব ভয়ে আল্লাহর নাম নিয়ে দৌড়ে রীতিমতো নিচে নেমে আসে, এবং এসে শান্ত হয়ে খেয়াল করলো সবাই বরাবরের মতোই তার দিকে এমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তারা যেন ভয় পেয়ে গেছে, তারা যেন ভূত দেখে ফেলেছে। সে একজন স্টাফকে জিজ্ঞেস করলো, কি দেখছেন এভাবে? কিন্তু স্টাফ কিছুই বলে না, সে বেরিয়ে চলে যায়। সন্ধ্যা হয়ে গেছে। মার্কেট থেকে ফেরার পথে গাড়ি থেকে উঠে সে খেয়াল করে রাস্তার পাশে সে হোটেলে দেখা তিনটা আড্ডা বা অন্য কিছু তার দিকে হাতে ইশারা করে কিছুটা দেখাচ্ছে। গাড়ি আলাকে গাড়ি জোরে জোরে চালাতে বলে সজীব, কিন্তু কিছুক্ষণ পরপরই সজীব তাদের রাস্তার পাশে দেখতে পাচ্ছিল। সে গাড়ি আলাকে জিজ্ঞেস করলো, মামা আপনি কি রাস্তার পাশে কাউকে দেখতে পাচ্ছেন? কথাটা শুনে পেছনে তাকাতেই সামনে থেকে কয়েকটা জানি একটা বাস এসে অটোর সাথে ধাক্কা দিয়ে দেয়। অটোতে ছিটকে থাকা রাস্তার ধারে পড়ে যায় সজীব, মাঠে গিয়ে লাগে পাশে থাকা একটা গাছের গুড়িতে। পাশে হাঁটতে থাকা এক লোক রীতিমতো দৌড়ে এসে সজীবকে ধরে ফেলে আর জিজ্ঞেস করলো কি হয়েছে। সজীব তখন অটোর দিকে আঙ্গুল দেখাতে থাকে, এবং দেখাতে গিয়ে সেখানে আর কাউকে নেই এমনটা দেখতে পায়, আর কোনো বাস রোডে এটাই দেখতে পায়। সে ভয় পেয়ে যায় আর পথচারীকে বলল, আমার এসে অ্যাক্সিডেন্ট করেছে বাসের সাথে, এখনই এখানে ছিল, কই গেল? হ্যাঁ, পথচারী বলল, কি বলেন মিয়া? আহ, আপনি তো আমার সামনে দিয়ে হারিয়েছিলেন, হন্তদন্ত হারিয়ে দিতেছিলেন, নিজে একটা সিএনজি সামনে এসে দাঁড়ালেন, আর দাঁড়াতেই সিএনজিটা আপনার ধাক্কা দিল, কি করতেছেন এগুলা? এসব শুনে সজীব এবার বেশ ঘাবড়ে যায়। কি হচ্ছে বুঝতে না পেরে লোকটির হাত ধরে বলল, ভাই 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 ভাই, আমাকে একটু সামনে একটা হোটেল আছে, ওখানে একটু পৌঁছে দেবেন দয়া করে, আমি অনেক বড় বিপদে পড়েছি, আপনাকে আমি টাকা দিব দরকার হলে, আপনি আমাকে প্লিজ একটু ওখানে পৌঁছে দেন না। লোকটি সজীবের দিকে তাকিয়ে দেখতে পেল মাথা কোনই ফেটে রক্ত বের হচ্ছে। তাই সে টাকার দরকার নেই বলে সজীবকে হোটেলে পৌঁছে দিতে চায়। এর মাঝে হোটেলের সামনে এসে সে হঠাৎ করে হোটেলের ছাদের দিকে তাকায় আর কি জানি ভাবে, আর দেখতে পায় মন হোটেলের ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে যেন এখনই হোটেলের সেই কোণা থেকে ঝাঁপ দেবে। এই অবস্থা দেখে সজীব এক দৌড়ে লোকটার হাত ছাড়িয়ে হোটেলের ভেতরে দৌড়ে যায়। তাকে এভাবে রক্তাক্ত ভাবে সিঁড়িতে উঠতে দেখে হোটেলের স্টাফরা রীতিমতো পিছে যায়। সে এক দৌড়ে ছাদে গিয়ে এক পা করে এগিয়ে রীতিমতো মন ছাদের কর্নারে একটা লাফ দেয়। আর এটা দেখে সজীব একটা চিৎকার দিয়ে ছাদের কোনায় গিয়ে দেখে নিচে রক্তাক্ত হয়ে পড়ে আছে তার প্রেয়সিনী, আর পাশে দাঁড়িয়ে আছে আর তার দেখা সেই তিনটা আত্মা নাকি অন্য কিছু। সজীব চিৎকার দিয়ে কাঁদতে থাকে। এর মাঝে হোটেল স্টাফরা এসে তাকে ধরে জিজ্ঞেস করলো কি হয়েছে। সে বলল, আমার মন আত্মহত্যা করেছে, ঝাঁপ দিয়েছে, এখান থেকে ঝাঁপ দিয়েছে। এটা বলে সে নিজেও রীতিমতো হাত ছাড়িয়ে ঝাঁপ দিতে চায়, কিন্তু স্টাফরা তাকে ধরে ফেলে আর বলল, কই ভাই কি হয়েছে? নিচে তো কেউ নাই, কি বলতেছেন এগুলো আপনি? সজীব তাকে দেখে, অদ্ভুত, আসলে কেউ নেই। তখন সে সাথে সাথে এক দৌড়ে রুমে গিয়ে বোনকে ডাকতে থাকে, কিন্তু পুরো রুমে কেউ নেই, শুধু বেঁচেতে রক্ত ছিল, কালো কালো রক্ত, আর পচা গন্ধে যেন পুরো রুমটা ভরে গিয়েছিল। পিছে পিছে স্টাফরা এসে তার পাগলামি দেখে তাকে ধরে ফেলে। সে চিৎকার করে বলতে থাকে, আমার মনকে মেরে ফেলেছে, আমার বোনকে মেরে ফেলেছে, দেখুন তো রক্তে পুরো মেঝে পেটে ভরে গেছে, আপনারা কিছু করুন। কিন্তু স্টাফরা কোনো রক্ত দেখতে পাচ্ছিল না, কিন্তু তারাও পচা মাংসের একটা বিকট গন্ধ পাচ্ছিল। সজীবের এই অবস্থা দেখে তারা ওকে নিচে এসে ধরে রাখে আর ম্যানেজারকে খবর দেয়। ম্যানেজারকে সমস্ত ঘটনা খুলে বলার পর ম্যানেজার যা বলে তা অনেকটা শকিং ছিল। ম্যানেজারের ভাষায় বলছে, আপনি কার কথা বলছেন? এখানে তো আপনি একা এসেছেন, আপনার সাথে তো কেউ আসে নাই। আর সেদিন রাতে আপনি আপনার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে বাগানে গিয়ে একা করা বলছেন, কার সাথে জানো? কি হয়েছে? মাটিতে শুয়ে পড়েন, কিন্তু ছিল না আপনার সাথে, আপনি কি বলছেন এগুলো? তখন সজীব বললেন, আপনার মিথ্যা বলছেন, আমার বাবা নিশ্চিত আপনাকে টাকা দিয়েছে, তাই না, আমার বোনকে হত্যা করতে। এই বলে ম্যানেজারকে মারতে রীতিমতো উদ্ধত হলো, কিন্তু পারে না। তখন ম্যানেজার তাকে সিসিটিভি ফুটেজ দেখায় আর সে দেখতে পায় সে আসলে একা এসেছিল সে হোটেলে, আর রিসেপশনে সে নিজেই মনের নামে জায়গা রীতিমতো টিপস দিচ্ছিল। সেই কারণে সবাই হতভম্ব হয়ে যাচ্ছিল যে কি হচ্ছে এগুলা। এসব দেখে সে কান্নায় ভেঙে পড়ে।
এখন এই 3 দিন কে ছিল আমার সাথে, এই ভেবে সে ভয়ঙ্কর রকম কান্নায় যেন ভেঙে পড়ে। অবস্থা বেকুতিক দেখে পুলিশকে জানায় হোটেল ম্যানেজার। সাথে সাথে পুলিশ আসে আর সজীবকে চিনতে পারে, কারণ তার বাবা মা থানায় চিঠি করেছিল ছেলের নিখোঁজের জন্য। এরপর ওর বাবা মা এসে ওকে নিয়ে যায়। কয়েকদিন ডাক্তার দেখানোর পর সজীব কিছুটা সুস্থ হয়ে যায় আর বাসা থেকে আবারও বেরিয়ে যায় মুনের বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখে মুন বাসায় তালা দেয়া, এবং পাশের দোকানিকে জিজ্ঞেস করার পর সজীব যা শুনে তা শুনে সে যেন বাকরুদ্ধ হয়ে যায়। দোকানের ভাষায় বলছি, আপনি জানেন না বোন আপার তো বিয়ের কথা ছিল, তো বিয়ের 2 দিন আগে সন্ধ্যায় মার্কেট থেকে আসার সময় কে জানি তার ছোট একটা বোন আর মাইকের মতো বোন আপাকে গলা কেটে হত্যা করে যায়, এবং ওই গলিতে রেখেছিল। তারপর বোন আপার বাবা মা চলে যায়, হয়ে গেছে কেউ জানে না, কাউকে তো কেউ জানি। এসব শুনে 2 চোখ থেকে যেন পানি ছড়ছিল। মনে হাঁটতে থাকে সজীব, যেন তার মুখের ভাষা হারিয়ে ফেলেছে। তাহলে কে ছিল এই 3 দিন তার সাথে? সে কি দেখলো এসব? এসব ভাবতে ভাবতে পাশের এক নর্দমাতে পড়ে যায় সজীব। হুঁশ ফিরে তার। আশেপাশে মানুষ তাকে তুলে তোলার জন্য হাত বাড়িয়ে টানাটানি করলেও আশ্চর্য ব্যাপার, তাকে তোলা যাচ্ছিল না। মনে হচ্ছিল 500 কেজির একটা বস্তা টানতেছে। তখনই সজীব চিৎকার করে বলে ওঠে, ওরা আমার পা ধরে টেনে ধরেছে, আমি উঠতে পারছি না, আমি উঠতে পারছি না, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, প্লিজ বাঁচান। কিন্তু কোনো মতেই তাকে তোলা যাচ্ছিল না। একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে বেশ কয়েকজন নর্দমায় নেমে তুলে নিয়ে আসে আর তার বাসায় পৌঁছে দেয় ফোন থেকে বাবা মায়ের নাম্বারে কল দিয়ে। বাসায় সজীবের জ্ঞান ফিরলে সে তার বাবা মাকে জিজ্ঞেস করলো, কে মনকে মেরেছিল? হ্যাঁ, কে মেরেছিল মনের পরিবারকে, সত্যি করে বলো। তার বাবা মা কিছু বলে না। তখন সজীব বলে উঠলো, আমি যদি জানতে পারি এর পিছনে তোমাদের হাত আছে, তাহলে মাথা রেখো, আমাকে বাঁচাতে পারবে না, কোনোভাবে বাঁচাতে পারবে না। এই বলে বাবা মাকে রুম থেকে চলে যেতে পারে। রাতে সজীবকে খাবার দিতে আসলে সজীবের আম্মু দেখলো ফ্যানের সিলিং এর সাথে সজীবের লাশ ঝুলছে। লাশটা বড় বড় চোখ করে তাকিয়ে তার দিকে তাকিয়ে আছে। এক হাত জিভ বের করে রীতিমতো জিব্বাটা বেরিয়ে আছে, নারী ভরি ছুঁই ছুঁই করছে, আর সেখান থেকে যেন কিলবিল করে বেরিয়ে আসছে কালো কালো পোকা। জিভ থেকে যেন বেরিয়ে আসছে, জিভ থেকে ভেদ করে সে পোকাগুলো বেরিয়ে আসছে, আবারও জিভ ছিদ্র করে ঢুকে যাচ্ছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র পোকাগুলো। এই না দেখে সজীবের মা রীতিমতো সজোরে চিৎকারতে ওঠে। সজীবের বাবা সহ কাজের লোক এসে দেখে সে বেঁচেতে পড়ে আছে, আর সজীব ডাকছে তার মাকে। জ্ঞান ফিরলে সে সজীবকে জড়িয়ে ধরে কান্নায় ফেটে পড়ে আর সমস্ত ঘটনা পুড়ে মারে। তখন সজীবও তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুড়ে মারে তার মাকে। এসব শুনে কাজের বুয়া মেয়েটিকে বলল, আপনার সাথে যা হয়েছে আজকালটা আমার স্বাভাবিক মনে হইতেছে না। আপনারা কবিরাজ দেখাইতেছেন না কেন? আমার চেনা একটা কবিরাজ আছে, আপনারা চাইলে ওনার সাথে দেখা করতে পারবো। এসব শুনে সজীবের বাবা সায় না দিলেও সজীবের মা রাজি হয়ে যান আর কবিরাজের বাসায় আনতে বললেন। পরদিন কবিরাজ বাসায় আসলেন। কবিরাজের নাম ছিল বাচ্চু কবিরাজ। সে বাড়ি পুরো ঘুরে দেখেন আগে, তারপর বাসার সবার সাথে কথা বললেন। তিনি সবার হাত ধরে রেখেছিলেন। আর অদ্ভুত একটা বিষয় লক্ষ্য করলেন যে এই বাড়ির 3 রাস্তায় বা 3 সদস্যই হাত পায়ের নখ যেন কালচে হয়ে গেছে, আর গায়ের লাল লাল ছোপ ছোপ দাগ, আর গায়ের কিছুটা অংশ যেন মাংস পচা গন্ধের মতো হয়ে গেছে। বাচ্চু কবিরাজ বললেন, আমার তো দেখে মনে হতেছে আপনাদের উপরে ভয়ঙ্কর বান মারছে। বান বোঝেন? কালো জাদু। কাউকে মরণ দেওয়ার জন্য এই বান মারা হয় কথা বলছেন। তবে আমি এখন সঠিক বলতে পারতেছি না যা তো এটা কি বান কিনা। সজীবের আম্মু বলে ওঠেন, কি বলছেন, কি করলো এসব? আমাদের তো কোনো শত্রু নেই, আর কেন বা করবে? তখন বাচ্চু কবিরাজ বলল, তেমন তেমন, আগে ভয় পাওয়ার কিছু নাই, আমি বাড়ি গিয়ে আগে সব বুঝি, তারপর সঠিক তথ্য দেবো, ঠিক আছে? আপাতত পানি পড়া দিতেছি, এটা আপনারা 3 জনা খাবেন, 3 ঘন্টা পর পানি যোগ দিবে, ঠিক আছে? আর কিছু জানতে পারলে আপনাদের জানাবো। এই বলে সে চলে যায়। সে রাতে খাওয়া দাওয়া শেষ করে তারা বসেছিল সবাই একসাথে। তখন তারা খেয়াল করলো মেইন দরজার দিকে রীতিমতো একটা কালো ছায়ার মতো কিছু একটা ক্রমাগত বাড়ির ভেতরে ধেয়ে আসছে, আর যেদিকে আসছে পুরো জায়গাটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। আলো থাকা সত্ত্বেও অন্ধকার হয়ে যাচ্ছে, আর পচা গন্ধে তাদের পেটের ভুঁড়ি যেন বেরিয়ে আসার উপক্রম হলো। এসব দেখে তারা দোয়া দরুদ পড়তে থাকে। নিমিষেই মুহূর্তের মধ্যে তাদের পুরো ঘর আলো থাকা সত্ত্বেও একদম কালো ছায়া যেন ভরে যায়। ঘরের মেঝের সাথে টাইলসটা যেন কালো হয়ে গেছে। আর কি সে গন্ধ! গন্ধ আর ভয়ে অতিষ্ঠ হয়ে তারা বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলে দেখে সব দরজা জানালা বাড়ি থেকে লক করা। তার মা ভয়ে ভয়ে জোরে দোয়া কালাম আর কান্নাকাটি করতে থাকে। একটা সময় হঠাৎ করে যেন সব উধাও হয়ে যায় আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তারা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং রুমের দিকে ফিরতে লক্ষ্য করলো উপরের ছাদ থেকে চুয়ে চুয়ে কয়েক ফোঁটা রক্ত পড়ছে মেঝেতে। তার ভয়ের উপরেই তাকাতে আবারও ভয় জমে যায়। ছাদের রক্ত দিয়ে লেখা, সিনি কিমসে কুরতামাসা লানেট অলসলুম, সিনি কিমসে কুরাতামাসা নানেট অলজুন। এটা দেখে সজীব সাথে সাথে ফোন করে গুগল করে এবং এটা বোঝার চেষ্টা করলো যে এটার অর্থটা কি, এবং তখন সে অর্থটা বের করলো।
কেউ তোদের বাঁচাতে পারবে না, লানত তোদের উপরে। বাবা মা রীতিমতো ভয় পাবে বলে সজীব কিছুই বলে না। পরদিন তারা সপরিবারে কবিরাজের বাড়িতে যায় আর কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলে। কবিরাজ বলল, আপনারা বসুন, আপনারা যা করতেছেন, আপনাদের সাথে যা হচ্ছে তা যত বটে, আপনাদের সাহায্য করার বিন্দু মাত্র ইচ্ছা আমার নাই, কিন্তু আপনার সন্তান তো নিষ্পাপ, তার তো কোনো দোষ নেই, তাই তাকে বাঁচাতে আমি সাহায্য করবো, বুঝতে পারছি। তখন তারা কিছুই বুঝে উঠতে পারে না। কবিরাজের কথা আগা মাথা সজীব কিছুই বুঝলো না। সজীব জিজ্ঞেস করলো, কি হয়েছে কবিরাজ, আবার খুলে বলুন তো। তখন তিনি বসে পড়েন আর সমস্ত ঘটনা খুলে বললেন। কবিরাজের ভাষায় বলছি, আপনার বাবা মা, আপনার প্রেমিকা সহ তার পরিবারের 3 জনকে হত্যা করেছেন। আর সেই মেয়ের বাবা মা মেয়ে হারানোর শোকে পাগল হয়ে মৃত সন্তানের লাশ দিয়ে কালোজাদু করে বান মেরেছে আপনার উপরে, কথাটা হচ্ছেন। এটা শুনে সজীব যেন একদম থমকে যায় আর ভাবতে থাকে, আমার নিজের বাবা মাই আমার প্রেয়সীর হত্যাকারী, আমার বাবা মা হয়ে কিভাবে এতটা নিষ্ঠুর কাজ করতে পারলো। তখন সে তার বাবা মাকে জিজ্ঞেস করলো, এখন সত্যটা বলো, নইলে নইলে আমি তো মরবো, সাথে তোমরা মরবা। তখন সজীবের মা যেন কান্না করে বললেন, আমরা খুব বড় ভুল করে ফেলেছি, অভিজাত আর অহংকারে অন্ত হয়ে পাপ কাজ করে ফেলেছি, আমাদেরকে বাঁচান, কবিরাজ সাহেব বাঁচান। আমার ছেলেকে আটকানো সত্ত্বেও সে বারবার মেয়েটাকে সুয়াচু করছিল, তাই মেয়েটাকে আমরা টাকা দিয়ে হত্যা করে নিই। কিন্তু সাথে 2 জন দেখে ফেলায় তাদেরকে মারতে বাধ্য হয়ে যায়, এবং বাচ্চাদেরকে মারার কোনো প্ল্যান ছিল না। আমাদেরকে বাঁচান কবিরাজ, বাঁচান। এসব শুনে সজীব তাচ্ছিলের হাসি দিয়ে বলল, তোমরা অকরেন একটা পরিবারকে শেষ করে দিলে, সাথে আমার জীবনটা। মন আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল, আর সে বিয়ে তো রাজি ছিল, 3 দিন পরেও ছিল ওর বিয়ে। খুব ভালো করেছো। এটা শুনে সজীবের মা রীতিমতো হাও মাও করে কেঁদে ফেললেন। কবিরাজ তখন বললেন, থামো থামো, এবার তোর থাম দেখি, আমি ওই ওস্তাদ ইদ্রিসকে রাখি, সে কোনো রাস্তা বের করতে পারে কিনা দেখি। এই বলে সে একজনকে ডাক দিলেন আর তার সামনে সে এসে বসলো, এবং বাচ্চা কবিরাজ কিছু দোয়া পরে লোকটির মাথায় ফু দিলেন আর বলতে থাকেন, ওস্তাদ কোথায় আপনি, এখানে আসুন, সাহায্য দরকার, এ হতভাগাদের সাহায্য করুন। এই বলতে লোকটা ঝাঁকুনিতে উঠলো আর বলল, আসসালামু আলাইকুম। পরপর 3বার সালাম দিল। কবিরাজ ইশারায় সজীবদের সালামের জবাব দিতে বলেন। লোকটি ভেতরে থাকা সে ইদ্রিস জিন বলল, কেন রেখেছিস আমাকে বল, সত্যি করে বল। তখন বাচ্চা কবিরাজ সমস্ত ঘটনা খুলে বলে। তখন লোকটির ভেতর থেকে সেই জিন সজীবদের উদ্দেশ্যে বা সজীবের দিকে তাকিয়ে বলল, এতে সাহায্য করবি তুই, ওরা তো মহাপাপী, এদের সাহায্য আমি করবো না, কোনো কোনো কাজ থাকলে বল। তখন কবিরাজ ইশারায় লোকটির পায়ে পড়ে সাহায্য চাওয়ার ইঙ্গিত দেয় সজীবদের। কথা মতো তারা লোকটির পা ধরে ক্ষমার সাহায্য চায়। তখন জিনটি বলে উঠল, থাম থাম, তোরা পাপীর দল, তবে ক্ষমা করার কে, আল্লাহর কাছে ক্ষমা চা। তোরা যে পাপ কাজ করেছিস তা আল্লাহ ক্ষমা করলে আমার মনে হয় না আল্লাহ ক্ষমা করবে, পাপিষ্ট নরকের কীট তোরা। তখন কবিরাজ বলল, উস্তাদ এসব থাক, ওদের শাস্তি আল্লাহ অবশ্যই দিবেন, কিন্তু আপাতত শয়তানের হাত থেকে এদের উদ্ধার করুন। মা পাপি হলো সেটা বদ্ধ নিষ্পাপ, একেবারে নিষ্পাপ। এটা বলার সাথে সাথে জিনটি বলে উঠলো, দাঁড়া আমি আসছি, কি করা যায় দেখি। এই বলে চলে যায় সে ইদ্রিস জিন। আবার ফিরে আসে 5 থেকে 6 মিনিট পর। ফিরে এসে ইদ্রিস জিন বলল, শোন, একে জাদু করা হয়েছে, যে সে জাদু না, এটা মরণবান। এই জাদুতে সাধারণত মানুষ পানিতে ডুবে যায় এবং গাড়িতে পিষে অথবা আত্মহত্যা করে মরে যায়। ভয়ঙ্কর জাদু, এটা ভয়ঙ্কর মারাত্মক জাদু। তখন বাচ্চা কবিরাজ বলল, ওস্তাদ এই জাদুটা কিভাবে করেছে যদি বলতেন। তখন ইদ্রিস জিন বলল, হম, মর্মান্তিক ভাবে করেছে জাদুটা, নিজের সন্তানদের ব্যবহার করে কেউ জাদু করে এই প্রথমবার দেখলাম। আবার এই জীবনে কত কষ্ট করে তারা এটা করেছে। তারা এক ভিন দেশের সমুদ্রে থাকা বাড়িতে জিনকে খুশি করা এই কাজ করেছে। বাড়ির যে কাজ নেয় সেটা সে করবেই। শয়তানের বাচ্চা সে নানান রূপে ধরে আর অনেক ভাবে সে কাজটা করে। তখন কবিরাজ বলল, সন্তান দিয়ে কালো জাদু করছে মানে কিভাবে বলুন তো। তখন ইদ্রিস জিন বলল, ওরা প্রতিশোধ দেওয়ার উপায় না পেয়ে চট্টগ্রামে যায় পাহাড়ি এক এলাকায়, এবং সেখানে এক সাধক তান্ত্রিকের কাছে যায় যার বয়স ছিল 100 বেশি। ওর সাধনার শক্তি এতটা বেশি ছিল যে যে কোনো জিনকে বসে আনতে পারে। তারা গিয়ে সন্তানের হত্যার প্রতিশোধ নিতে চায় নৃশংসভাবে। তখন তান্ত্রিক তাদের হত্যা করা সন্তানগুলো কই জানতে চায়। বোনের বাবা মা তাদের কবরস্থ করা হয়েছে এটা বললেন। তখন তান্ত্রিক বলল, তোরা কি আসলে প্রতিশোধের মতো প্রতিশোধ নিতে চাস, তাহলে আমি যা বলবো তা তোকে করতে হবে। তখন মনের বাবা মা বলল, হ্যাঁ আমরা সব করতে পারবো, আপনি শুধু বলুন না। তান্ত্রিক তখন বলল, এমন প্রতিশোধ নিয়ে দিব পুরো দুনিয়া সাক্ষী থাকবে, কিন্তু তার বিনিময়ে তো সন্তানের লাশ তুলে আনতে হবে। বোনের বাবা বললেন, কি বলছেন, কি বলছেন এটা, সন্তানের লাশ কিভাবে আনবো আমরা, এই না না না, এটা সম্ভব না। তখন প্রতিশোধের আগুনে মগ্ন হয়ে অন্ধ মনের মা বললেন,
তুমি চুপ করো, আমি সব করবো। আমার কলিজার ধনে শুনে আমি সব করতে পারবো, সব। এই বলে সে বেরিয়ে আসে আস্তানা থেকে। আর সোজা এসে তাদের পারিবারিক গোরস্থান থেকে দুজন মিলে লাশ উত্তোলন করলো এবং 3 সন্তানেরই আর সেগুলো বস্তাবন্দি করে ফেলে। চট্টগ্রামে লাশ নিয়ে আসার পথে তাদের ঘটে একটা অদ্ভুত ঘটনা। যেমন হঠাৎ করে কান্নার শব্দ ভেসে আসছিল, আবার গাড়ির ইঞ্জিন অকারণে থেমে যায় এবং গাড়িওয়ালা চেক করতে বাইরে নামলে দেখতে পায় একটা ছোট্ট বাচ্চা তার শার্টের কোনায় কলার ধরেছে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছ এমনটা বলছে, আমাদের নিয়ে যেও না, আমাদের এখানে রেখে আসো, এমনটাই বলতে থাকে। গাড়িওয়ালা ভয় পেয়ে গাড়িতে বসে যায় আর গাড়িটা স্টার্ট দিয়ে দেয়। একটা পর্যায়ে তার গন্তব্য পৌঁছে যায়। তান্ত্রিকের সামনে লাশ বস্তা রাখে এবং মনের বাবা মা তান্ত্রিককে হাসতে হাসতে বললেন, এনেছিস? খুব ভালো করেছিস। এই বলে বস্তার মুখ খুলে চুল ধরে টেনে বের করে মনের পচা গলা লাশ। এটা দেখে মনের বাবা অনেক রেগে যান আর বললেন, আমার মেয়ের চুল ধরবেন না, দাঁড়ো ভাবেও। এইটা শুনে মনের মা তার বাবাকে সামনে আর বলল, আমার মেয়ে আর ব্যথা পাবে না গো। এই বলে কাঁদতে থাকে। তান্ত্রিক পর পর পচাগোলা 3টা লাশ বের করে এক লাইনে সাজিয়ে রাখে। সন্তানের পচাগোলা লাশ দেখে তাদের ভেতরে প্রতিশোধের স্পৃহা আরো বেড়ে যায়। দাও 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 করে চলছিল তাদের প্রতিশোধের আগুন। তান্ত্রিক তখন বলল, শোন, আমি এখন সাধনায় বসবো, সব থেকে ভয়ঙ্কর শয়তানকে খুশি করার চেষ্টা করব, দেখি কাকে আনতে পারি। আর আমি যখন ইশারা দিব তোকে, তুই এই দা দিয়ে এক কোপে তোর সন্তানের বুক চিরে কলিজা বার করে একটা গামলায় রাখবি, মনে রাখিস। তোর সন্তানরা কিন্তু কেউ বেঁচে নেই, কেউ কষ্ট পাবে না, বরং শাস্তি দিয়ে খুনিদের খুশি হবে, বুঝলি? এই বলে চোখ বন্ধ করে নানা রকম মন্ত্র পড়তে থাকে সেই তান্ত্রিক। এরপর আগুন জ্বালিয়ে দেয়। আগুনে কি জানি ছিটাচ্ছিলেন, আর আগুন 7 থেকে 8 ফুট উপরে উঠে যাচ্ছিল। দাও দাও করে সে আগুন জ্বলছিল আর চারিদিক থেকে ভেসে আসছিল বাচ্চা আর মেয়ের কণ্ঠস্বর। সেই বাচ্চা মেয়েটা যেন কাঁদছিল। একটা পর্যায়ে বোনের বাবা মা বেশ ভয় পেয়ে গেলেন। বোনের মা বললেন, এসবের কি দরকার, চলো আমরা ফিরে যাই, আমাদের শাস্তি দেওয়া লাগবে না, আল্লাহ ওদের শাস্তি দেবে। কিন্তু বোনের মা রীতিমতো সন্তান হারিয়ে নিজের সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে সন্তান হত্যার প্রতিশোধ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না তো চোখে। সে দাঁতে চাঁদ চেপে বসে থাকে। বাধ্য হয়ে মনের বাবা বসে পড়ে। একটা সময় বাচ্চার কান্না থেমে যায়, কিন্তু চারদিকে ঝড়ো হাওয়া যেন বইতে থাকে আর পচা গন্ধে 4-5টা যেন ভরে যায়। তান্ত্রিক তখন বলে উঠলেন, এসেছিস আমার পিশাচের বাচ্চা, আয় আয় আয়, তোর ভোগ এনেছি, দেখ, তাজা তাজা কলিজা। এই বলে বোনের বাবাকে ইশারা করেন কলিজা বার করতে, কিন্তু বোনের বাবা কিছুতেই সাহস পায় না। তাই বোনের মা উঠে গিয়ে এক কোপে কোরাল দিয়ে মেয়ের বুকের ভেতরটা ফাঁকা করে ফেললেন আর চাকু দিয়ে কলিজা কেটে বের করে আনেন। আর এই রূপে দেখে মনে হচ্ছিল তিনি নিজে এক দানবী ডাইনি। এভাবে পরপর 3 সন্তানের কলিজা বের করে গামলায় রাখেন। আশ্চর্যের বিষয়, কলিজাগুলো হাওয়ায় ভাসছিল আর কেউ যেন কামড়ে কামড়ে খাচ্ছিল। এভাবে পুরো কলিজা যেন শেষ করে ফেলে, কিন্তু তারা কিছুই দেখতে পারছিল না। তখন তান্ত্রিক ওদের সভাপতিকে উদ্দেশ্য করে বলল, সাথে এই 3জনকে ভোগ দিলাম তোকে। সেখানে সজীবের বাবা মায়ের ছবি এবং কিছু কাপড় চোপড়ের অংশ দিয়ে বানানো ফটো পুতুল ছিল। তারপর হঠাৎ করে জিনিসগুলো যেন উধাও হয়ে যায়। তাদের সামনে থেকে আসা পচা গন্ধটা যেন চলে যায়। তান্ত্রিক তখন বিদঘুটে একটা হাসি দিয়ে বলল, হয়ে গেছে তোদের কাজ, বাড়িদের বংশকে লাগিয়ে দিয়ে গেছে, তোর বংশ ধ্বংস করে দে। এখন শুধু তোরা নিশ্চিন্তে ঘুমাবি, যা, শত্রুর মরণ বান উপভোগ করবি। এই বলে তিনি 7টা পাঠা ছাগল এবং 7 দোকানের মিষ্টি চেয়ে বসেন হাতিয়া হিসেবে। এই বলে ইদ্রিস জিন তার কথা শেষ করলেন। এত বড় নিষ্ঠুর আর ভয়াবহ জাদুর কথা জানতে পেরে সবাই যেন হতভম্ব হয়ে গেছিল, বাকরুদ্ধ হয়ে গেছিল। কারো মুখে কোনো কথা ছিল না। সজীব মুখ ধরে যেন রীতিমতো বমি করে ফেলে। পেছনে পেছনে সজীবের বাবা মাও যায়। ওরাও যেন হতভম্বের মতো কল্পনাও করতে পারছিল না এরকম ভয়াবহ নিঃশ্বাস দৃশ্য। নিজের মা হয়ে নিজের নিজের মেয়ের মৃতদেহ থেকে কলিজা বের করা কিভাবে সম্ভব? তখন সজীবের মা সোজা গিয়ে ইদ্রিস জিনের পা ধরে বলেন, আমাদের বাসান, আমরা ভুল করে ফেলেছি, আমাদের সন্তান নির্দোষ, ওরে বাসান। তখন তান্ত্রিক ধমক দিয়ে বললেন, ভাই তুই চুপ কর, আমি দেখছি, তুই বাড়ি যা, বাড়ি যা।
এই শুনে সবাই বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। সজীব কেঁদেই যাচ্ছিল মাটির বারান্দায় বসে। একটু পর কবিরাজ তাদেরকে ডাকলেন আর বললেন, এইটাও বেশ, তোরা সবাই পড়ে নেন, আর কাল আমি তোদের গিয়ে বাড়ি গিয়ে রোকা করবো। আজকে রাতটা আল্লাহর নাম নিয়ে তোরা চলে যা, কেউ নামাজ কাজা করবি না, কেউ না, মাথা রেখেছি। বাড়ি আসার পথে অগস্ট মাস হওয়া সত্ত্বেও রাস্তা ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ করে সজীবের মা চিৎকার দিয়ে উঠলেন আর বললেন, এই রাস্তার পাশে ওটা কি? এটা কি, ওটা কি? তখন সবাই দেখে সাগরের তিনজন অপপ এক অস্বাভাবিক মানুষের চেয়েও দ্বিগুণ লম্বা হয়ে গেছে। আর তারা কিলকিল 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 করে হাসছে, কি বিদঘুটে হাসি। ড্রাইভার এই না দেখে অন্ধকারে ভয়ে রীতিমতো গাড়ি পাশের একটা পুকুরে নামিয়ে দেন। এরপর আর কিছুই মনে নেই সজীবের। জ্ঞান ফিরে দেখে সে হাসপাতালের বেডে, তার পাশে তান্ত্রিক আর পাশের বেডে তার বাবা। সে জিজ্ঞেস করলেন এখানে কিভাবে। তখন কবিরাজ বললেন, তোরা বেরিয়ে আসার পর এক মুহূর্ত পরে ইদ্রিস আবার হাজির হলেন। তিনি আমাকে বললেন, তাড়াতাড়ি ওদের পিছনে যাও। আমি এখান থেকে ফেরার পথে দেখেছি তিনজন বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আছে, আর দেখে মনে হলো ওদের জন্য দাঁড়িয়ে আছে, তাই আমি এতক্ষণে এখানে আসি। তুমি সাইকেল নিয়ে দ্রুত যাও, আমি দেখতে পারি কিনা আটকাতে দেখি। এ বলে ইদ্রিস জিন চলে যায়। আমিও সাইকেলে দ্রুত, যতটুকু সম্ভব দ্রুত চালিয়ে চালিয়ে দেখে তোমাদের গাড়ি দুবাই পড়ে আছে, আর তোমার মাকে চুল ধরে কেউ যেন হাওয়ায় উড়াচ্ছে আর পানিতে ডুবাচ্ছে। এটা দেখে আমি তো আতরত পড়তে শুরু করলাম। ইদ্রিস এসে তোমাদের উদ্ধার করলো, কিন্তু আফসোস তোমার মাকে বাঁচানো জানি, ক্ষমা করবা। রাতে পানিতে তলিয়ে যেতে দেখলেও সকালে তোমার মায়ের লাশ পাওয়া যায়, এবং সত্যি কথা বলতে কি যেন দেখে মনে হচ্ছিল বুক ছিঁড়ে কলজা বের করে ফেলছে, আর শরীরের পুরো অংশ কালো কালো পোকা বেরিয়ে আসতেছিল, একেবারে গলিত লাশ গলিত লাশ। আরে আমি দেখতে পারতেছিলাম না। আর 4 দিন পর তোমার জ্ঞান ফিরল, বুঝতে পেরেছো? এসব শুনে সজীব অঝোর ধারায় নিস্তব্ধে নিজের চোখ থেকে রীতিমতো পানি ছাড়তে থাকে। একটা মাসে তার জীবন থেকে কি হয়ে গেল এসব ভাবতে থাকে আর কাঁদতে থাকে, যেন অঝোর ধারায় কাঁদছিল, হাও মাও করে কাঁদছিল। তখন কবিরাজ বললেন, তোমাদের এখনো কিন্তু বিপদ কাটে নাই, বাসায় চলো, রোকা করবো। তারপর কবিরাজ তাদেরকে বাসায় নিয়েছেন, আর প্রয়োজনীয় জিনিস এনে সজীব আর তার বাবা মাকে একটা পেন্টাগ্রাম চিহ্ন এঁকে তার মাঝে বসিয়ে দেয়, আর বললেন, আজ আপনাদের মাঝে যে কোনো একজনকে বাঁচাতে পারবো আমি, আমাকে ক্ষমা করুন, দুজনকে বাঁচানো আমাকে সমান না। তখন সজীবের বাবা বলেন, আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে বাঁচান, আমার জীবন দিয়ে দিন, আমার ছেলেকে বাঁচান। আমি আমি দোষ করেছি, আমার ছেলে অপরাধী না, ও নিরপরাধ, ও একদম নিষ্পাপ। তখন কবিরাজ বললেন, আমি সঠিক বলতে পারতেছি না, তার ভিতরে মালিক প্রবেশ করবে, যার ভিতরে প্রবেশ করবে তাকে আমি হত্যা করবো, বুঝতে পারছেন? তারপর কবিরাজ তার সহকারী মিলে রীতিমতো দোয়া পড়তে থাকেন। একটা সময় পচা গন্ধে যেন পুরো রুমটা ভরে যায়, আর জোরে জোরে রীতিমতো হাওয়া জানালা সজোরে রীতিমতো ধাক্কা খেতে থাকে। একটা সময় সজীবের বাবা ধপাস করে পেন্টাগ্রামের মাঝে পড়ে যান, আবার নিমিষে হাওয়ার গতিতে উঠে বসলেন আর বললেন, এদের জানোয়ারের বাচ্চা কবিরাজ, এদের বাঁচাতে এসেছিস, আমার ভোগ কেড়ে নিবি? এত বড় ক্ষমতা হয়েছে তোর, এত বড় ক্ষমতা, তোর চামচাকে দিয়ে আমাকে মারবি, ওর এত ক্ষমতা? তখন কবিরাজ বললেন, দেখ, যাওয়ার হয়ে গেছে, তুই এটা ছেড়ে দে, নাহলে আমার আমার আল্লাহর ক্ষমতা কিন্তু সবচেয়ে বেশি, তো কিন্তু ধারণা নেই আল্লাহর সম্পর্কে, আল্লাহর কালাম সম্পর্কে তুই কিন্তু কিছু জানাস না। তখন সজীবের বাবার ভেতর থেকে সে মারির জিনটা এক ভয়াবহ কণ্ঠে বলল, এই কবিরাজের বাচ্চা, তুই আমার কিছু করতে পারবি না, বিপদের বাঁচিয়ে রাখা, বসিয়ে রাখা। এই বলে সজীবের বাবা নিজেই কান ধরে টেনে ছিঁড়ে ফেললেন, আর কান থেকে রীতিমতো রক্ত গল 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 করে রীতিমতো পড়ছিল, আর থিনকিতে রক্ত বের হচ্ছিল। আর এক হাত পরিমাণ জিব্বা বের করে রীতিমতো চাটতে থাকেন, নিজের রক্ত নিজে খেতে থাকেন আর হাসতে থাকলেন। মুহূর্তে যেন তার বাবার চেহারা বিকৃত হওয়া শুরু করলো, চোখের নিচে যেন পানি জমে যাওয়া শুরু হলো। এসব দেখে সজীব ওর বাবাকে ধরতে যাওয়ার জন্য উঠতে কবিরাজ বললেন, খবরদার খবরদার, এক পা বেরোবে না, এক পা বার করবি না, বার করলে কিন্তু মারা পড়বি, একদম মারা পড়বি, বস আমরা দেখছি। এই বলে তিনি পানির মতো কিছু জিনিস বাবার গায়ে ঢেলে দেন, আর সাথে সাথে বাবার সারা গায়ে আগুন ধরলে যেমন ধোঁয়া বের হয় ঠিক তেমন বের হচ্ছিল, আর চিৎকার করে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, একবার শুধু বের হই, এদের সাথে তোর করে যাও খাবরে, বারো চাইলে আমাকে যেতে দে, তোর বংশ অবিদ্যের বংশ করে দেবো। কবিরাজ তখন এসে বললেন, আমার তো কেউ না রে, আমাকে কেমনে মারবি? আমি যে ভয় নেবে না, তুই যাবি নাকি আবার পানি ডালবো? তখন ভেতরে থাকা সে মারিতে জিনটা বলে উঠলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যাবো, আমাকে যে করে যেটা ভোগ দেওয়া হয়েছে তার বিনিময়ে কিছু দিতে হবে। কবিরাজ তখন বললো, কি চাস বল? মারির জিনটা তখন বললো, আমি যার শরীরে আছি তাকে নিয়ে যাবো, আমার 101টা শুকর আর লাল মুরগি চাই,
100টা যদি দিস আমি সারতে পারি নইলে আমি আমার ভোগ কাউকে দিব না, কাউকে দেব না। কিছু করতে পারবি না রে কবিরাজ, তোর মতো 10টা কবিরাজ আমার কিচ্ছু করতে পারবে না। কবিরাজ তখন বললেন, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করি বল, তোকে তাই বল, এই কাপড়ের চুক্তি নামায় তোকে সই করতে হবে। তুই বা তোর বংশের কেউ ওই ছেলের উপরে কোনো ক্ষতি করতে পারবি না। যদি করতে আসোস তোরে কিন্তু আমি চালাই পুরাই দেবো, মাথায় রাখিস। কথা মতো সজীবের বাবার শরীরে থাকা মাড়ির চুক্তি নামায় রক্ত দিয়ে হাতের ছাপ দিয়ে দেয়। কিন্তু অদ্ভুত বিষয়, সজীবের বাবা 5 আঙ্গুলের ছাপ দিলেও সেখানে মাত্র 3টা আঙ্গুলের ছাপ উঠছে, আর অনেকটা বিড়াল বা কুকুরের ছাপের মতো হচ্ছিল। এর সাথে সাথে সজীব বাবার মুখ দিয়ে কালো কালো কিছুটা বেরিয়ে আসে, তিনি দেখতে পান এবং সজীব লক্ষ্য করলেন তিনি মেঝেতে লুটিয়ে পড়লেন। সবাই বুঝতে পারলেন সজীবের বাবা আর নেই। কবিরাজ সজীবের বাবার শার্ট খুলে কাছে দেন এবং দেখেন বুকের হাড়গুলো ভেঙে গেছে। মনে হচ্ছে কেউ ভেতর থেকে দুমড়ে মুচড়ে কলিজাটা নিয়ে চলে গেছে। তারপর কথা মতো সজীব কবিরাজের মাধ্যমে মারিদের ভোগগুলো দেন, আর সে তার জীবনের সবকিছু হারিয়ে পাগল প্রায় হয়ে যান। পরে মনের বাবা মা সম্পর্কে আর কিছুই জানা যায়নি। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে পরে শোনাতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভৌতিক দুনিয়া। ওয়াও, হোয়াট এ ট্র্যাজিক স্টোরি। স্টোরিটা বেশি ট্র্যাজিক ছিল, বেশি মানে কেমন যেন ছিল, তাই না? একটু বেশি ডার্ক, একটু বেশি হরফাইড, একটু বেশি আতঙ্ক ব্যাপার স্যাপার ছিল, একটু কেমন গাহিন করা একটা ব্যাপার স্যাপার ছিল। উইয়ার্ড স্টোরি ছিল। ও মাই গড, ওয়াও ওয়াও, জাস্ট এক কথায় জাস্ট হতভম্ব হয়ে যাচ্ছি। সিরিয়াসলি, হোয়াট ওয়াজ দ্যাট? ও মাই গড, স্তব্ধ হয়ে গেলাম, সত্যি বলছি, একদম যেন স্তব্ধ হয়ে গেলাম। হোয়াট এ বিউটিফুল স্টোরি, অসাধারণ, এক কথায় অসাধারণ ভাই। আমি সত্যি বলছি, দিস ইজ অ্যাবসলিউটলি মাস্টারপিস স্টোরি ছিল। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগছে, এবং আমি বিশ্বাস করি এটা যে আহ, নাহিদ সরকার ভাই ধীরে ধীরে ডার্ক হয়ে উঠছেন, বেশ ভয়াবহ ধরনের ডার্ক স্টোরি কানেক্ট করছেন। এবং আমি এটাও দেখেছি যে ভাই প্রতিটা স্টোরি লাজবাব হচ্ছে, ভয়াবহ হচ্ছে, এবং একসাথে ভেরি ডার্ক হচ্ছে। গতকাল যে স্টোরিটা শুনলাম ভয়ঙ্কর রকমের ডার্ক ছিল। দিস ইজ মাস্টারপিস। ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগলো, এবং আশা করছি আপনাদের সবার কাছে এক ভয়ঙ্কর রকম সুন্দর লেগেছে স্টোরি, এবং আপনাদের কাছে ভালো লাগলে কষ্ট কিন্তু সার্থক হয়ে যাবে। দিস ইজ অ্যামেজিং, অ্যামেজিং, ওয়াও। আমি এতটুকু বলবো যে আম, এইভাবেই দেখবেন যে ভৌতিক দুনিয়া দারুণ রকম ঘটনা দিয়ে তারা আপন গতিতে ছুটে চলবে, এবং আলহামদুলিল্লাহ ছুটে চলছে। এটাই আনন্দ, এটাই দেখতে চেয়েছিলাম যে আসলে কি হয়। আলহামদুলিল্লাহ বেস্ট কিছুই হয়েছে ভৌতিক দুনিয়ায়। এবং ভৌতিক দুনিয়া কিন্তু প্রথম এখন শুধুমাত্র আমি যেটা দেখি যে আমি শুধুমাত্র লাইভই করি এখানে, অন্য কিছু কিন্তু করি না। সো দিস দ্য ফ্যাক্ট, আমি সবসময় লাইভই করবো, সামনেও লাইভ করবো। সো আমি সত্যি আনন্দিত যে এত ভালো ভালো ঘটনা আসছে। আমরা দেরি করবো না, চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা অনেক ভালো লাগবে। চলে যায় ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম যশু ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভীষণ রকম ভালো আছেন। আজ আবারও নতুন একটি ঘটনা কালেক্ট করেছি এবং পাঠিয়ে দিচ্ছি আপনার নিকট। ঘটনাটি আপনি আপনার মতো করে গুছিয়ে পড়ে শোনাবেন। আপনার ভৌতিক দুনিয়ায় আমি ফিরোজ খান বলছি, মিরপুর থেকে। প্রতিবার মতো আজও জমকালো ঘটনা নিয়ে হাজির হয়েছে। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম নিয়তি। ঘটনাটির মূল লেখক আহমেদ মামুন। চলে যাই গল্পে। জেবা, বয়স 21, বলেন ডাক্তার বহিদ কামাল স্যার, প্রখ্যাত মানসিক রোগ বিশেষজ্ঞ। এখন আমি তার চেম্বারে আছি। আমার দিকে তাকিয়ে তিনি বৃষ্টি করে এসে বললেন, আপনার সমস্যা কি? আমি তখন বললাম, কিভাবে শুরু করব বুঝে উঠতে পারছি না। যেখান থেকে তোমার বলতে সুবিধা হবে সেখান থেকে শুরু করো। তুমি করে বললাম, রাগ করো নি তো আবার? না স্যার। তাহলে শুরু করো। স্যার, আমি ভবিষ্যৎ দেখতে পাই। কি দেখতে পাও? স্যার, আমি ভবিষ্যৎ দেখতে পাই। আহ, কতদিন ধরে? জানি না স্যার। স্বপ্নে দেখো না জেগে জেগে দেখো, কোনটা? স্বপ্নে না স্যার, জেগে থাকলে দেখি। সব সময় দেখি না স্যার, হঠাৎ হঠাৎ করে দেখতে পাই। হঠাৎ হঠাৎ করে? রাতে ঘুম হয়?
পৃথিবীর সব মানসিক রোগ বিশেষজ্ঞ এই একটা প্রশ্ন দিয়ে উত্তর পান। যদি বলি ঘুম ঠিক মতো হয় তাহলে তিনি হতাশ হবেন, কারণ আমার কোনো মানসিক রোগ নেই। সত্যি কথা বলতে আমার ঘুমের সমস্যা নেই। ঘুমের জন্য প্রতিদিন মায়ের বকুনি খাই। আমি দিন রাত 24 ঘন্টা ঘুমির মতো বিছানায় পড়ে ঘুমাতে পারি। স্যার, আমার ঘুম নিয়ে কোনো সমস্যা নেই। ও, তুমি যেহেতু ভবিষ্যৎ দেখতে পাও, আমার ভবিষ্যৎ কি বলো তো? আমি তো বলেছি হঠাৎ হঠাৎ করে দেখতে পাই স্যার। চেষ্টা করে তো দেখো। আমি চেষ্টা করলে পারি না স্যার, কেন বুঝতে পারছেন না? শেষবার কতদিন আগে দেখেছিল বলো তো? বলো, সত্যি করে বলো। আমি তখন বললাম, তা 5 দিন আগে। ডাক্তার তখন বললো, কে দেখেছো, বিস্তারিত বলো। আমি তখন বললাম, আমাদের বাড়ি মিরপুর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। মিরপুর 1 নম্বর বাস স্টপে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের গাড়ি খাবে। একদিন ক্লাস শেষে বাড়ি ফিরছি, সাথে আমার 2 বন্ধু মিনহাজ, হুমায়ুন ছিল। ডাক্তার তখন বললো, হুমায়ুনকে শুধু বন্ধু? ও আমাকে। স্যার, আপনি বুঝতে পারলেন কিভাবে? তুমি হুমায়ুন নামটি উচ্চারণ করার সময় লজ্জা পেয়েছিলে ও মাথা নিচু করে ফেলেছিলে, বুঝতে পেরেছো? অসব থাক, আমরা মূল কথা ফিরে আসি। বল। মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ডে একটা ওভারব্রিজ আছে। হঠাৎ আমি চোখের সামনে ভাসতে দেখি মিনহাজ রাস্তা পার হচ্ছে ওভারব্রিজের নিচ দিয়ে। একটা নীল মাইক্রোবাস ওকে ধাক্কা দিল আর রাস্তার পাশে ছিটকে পড়ে গেল। আমার রীতিমতো সাদা জামাটা রক্তে রক্তে লাল হয়ে গেছিল। আমার আমার রাস্তার মাঝে রীতিমতো মিনহাজের পাশে বসে বসে কাঁদছি। আর নিজেদের আবিষ্কার করলাম ওভারব্রিজের নিচে দিয়ে রাস্তা পার হচ্ছি আমরা। আমি মিনহাজের জামা টেনে ধরলাম, সাথে সাথে একটা নীল মাইক্রোবাস এসে মিনহাজকে চাপা দিয়ে চলে গেল। আমি ছিটকে পড়লাম। মিনহাজ আমার সামনে যেন ছটফট ছটফট করছিল, রক্তে সারা রাস্তা ভিজে যাচ্ছে। আমি চিৎকার করে কাঁদছিলাম। মিনহাজকে দ্রুত একটা প্রাইভেট কিনে নিয়ে আসলো। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করলো। ডাক্তার তখন বলল, আচ্ছা, এমন তো পারে না, ঘটনাটি ঘটার পর তোমার মনে হয়েছে তুমি আগে দেখেছিলে, হতে তো পারে। আমি তখন বললাম, তাহলে আমি মিনহাজের জামায় শক্ত করে চেপে কেন ধরবো? বের তো এমনিতে রাস্তা পার হওয়ার সময় কাউকে না কাউকে চেপে ধরেই পার হয়, তাই না? আমি তখন বললাম, সেটা সত্যি, কিন্তু মিনহাজকে আমি শক্ত করে চেপে ধরেছিলাম যেন ও থেমে যায়। ওর জামার এক অংশ ছিঁড়ে আমার হাতে রীতিমতো রয়ে গিয়েছিল। ডাক্তার তখন বলল, আমার জীবনে একটা ঘটনা বলি। আমার শৈশব কেটেছে গ্রামে। বরিশাল মেঘনা নদীর তীরে আমার জন্ম। বরিশালের জায়গায় জমি নিয়ে রীতিমতো দ্বন্দ্বে ভাই বোন রীতিমতো ভাইকে খুন করে। আমাদের গ্রামে একটা ছোট ভাই বড় ভাইকে বুকের উপরে চাকু দিয়ে কোপ দিয়ে হত্যা করলো। বড় ভাইয়ের লাশ হাসপাতালের বারান্দায় চাদর দিয়ে ঢেকে দেখালো। আমার মনে আছে, আমি লাশটা দেখে গেছি। একজন এসে বুকের কাপড় সরিয়ে লাশ দেখলো, এবং লক্ষ্যগুলো বুকের উপর একটা কালচে গর্ত। বাস্তবতা হলো, এই লাশটা আমি দেখিনি। হাসপাতালে ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আমার মা লাশ দেখতে গেছিলেন। আমি ছোট, এই জন্যই সাথে নিয়ে যাইনি আর কি। হয়তোবা লাশ থেকে ভয় পাবে এই জন্য হতে পারে। অথচ আমার মনে স্পষ্ট আছে, আমি লাশ দেখেছি। এখন তুমি কি বলবে? আমি বাসায় বসে দূরে ঘটনা দেখতে পাই? হ্যাঁ, সত্যি করে বলো। কিন্তু স্যার, আমার ক্ষেত্রে বিষয়টা ভিন্ন ছিল। ডাক্তার তখন বলল, দেখো, মৃত হত্যা দুর্ঘটনা সবই কিন্তু ঘটনা, তাই না? জগৎ সংসারের নিয়ম। কিন্তু মানব মন কিন্তু এসব আশা করে না, তবুও ঘটে। মনের বিপরীত ঘটনা মনকে বিশৃঙ্খল করে দেয়। ফলে এর একটা প্রতিক্রিয়া মানুষকে স্মৃতিতে অভিক্রিয়া সৃষ্টি করে। এই অভিক্রিয়া এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়। দেখবে, কোনো দুর্ঘটনা ঘটলে মেয়েরা বলে, এখানে আসার আগে আমার মনে হয়েছিল একটা বিপদ হবে, তখন কেন যেন বাড়ি থেকে বের হতে বললাম, এরকম মনে হয়। এটা সব মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। তুমি কি তাকে বলবে যে তারা ভবিষ্যৎ দেখেছে, সিক্স সেন্স অনেক বেশি, এটা বলবে? তখন আমি বললাম, স্যার, এইটা সত্যি যে অনেক মানুষের অতিরিক্ত মতা থাকতে পারে। স্যার তখন বলল, তুমি দাবি করছো তোমার অতিরিক্ত মতা আছে, তাই তো? যাক, আমি তোমাকে একটা সেলফ ফোন নাম্বার দিচ্ছি, ঠিক আছে? আবার যখন দেখবে আমাকে জানাবে। আমি সময় আর ঘটনা লিখে রাখবো, দেখি ঘটনাটা ঘটে কিনা, কেমন? স্যার তার কার্ড বের করে আমার হাতে দিলেন। আমি কার্ডটা নিয়ে বের হয়ে গেলাম। কলা ভবনের সামনে গিয়ে বসে আছি। অপরাজয় বাংলা সিনেমা দিয়ে একটা মিছিল যাচ্ছে, বেশ বড় একটা মিছিল। আমার চোখের সামনে ভাসছে মিছিল জসিমউদ্দিন হলের সামনে। সেখানে মিছিল 2 ভাগ হয়ে যায়। এক ভাগ নিচে থাকে, আরেক ভাগ নিচতলায় উঠে যায়। 3 তলা থেকে তারা একটা ছেলেকে ছুড়ে ফেলে দেয়। নিচে দাঁড়িয়ে থাকা ছেলেদের রড, হকি স্টিক, গাঁজারি দিয়ে রেডি ছিল। তারা ছেলেদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি সেলফোনে মোহিত কামাল স্যারকে বললাম, সমস্ত ঘটনা বললাম। সে বলল, মিছিল এখন কোথায় আছে, সত্যি করে বলো। এখন অপরাজয় স্যার আছে, এখন অপরাজয় বাংলায়। স্যার তখন বলল, আর কিছু? সে ছেলেটি ছাদ থেকে ফেলে দিবে স্যার, তাকে নিচে ছেড়ে পিটিয়ে মেরে ফেলবে, এরপর হাসপাতালে নেওয়া হবে। স্যার, স্যার কি ডাক্তারকে বলবেন লাইফ সাপোর্টে নিয়ে বাঁচিয়ে রাখতে? কারণ আজ মৃত্যুর সংবাদ ক্যাম্পাসে পৌঁছালে বড় ধরনের গন্ডগোল হয়ে যাবে। বিকেলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এবং নোটিশ দেওয়া হবে। মোবাইলের ওপাশ থেকে ডাক্তার বললেন,
এসব তো একজন ছাত্র মারা গেলে প্রতিবারই হয়ে থাকে। আমি বললাম, মনে পড়ছে যে ছেলেটি মারা যাবে তার নাম আজাদ, পত্রিকা তার ছবি ছাপা হবে স্যার। স্যাররা ইচ্ছা করে সেটাকে লাইফ সাপোর্ট দিয়ে শুক্রবার পর্যন্ত রাখবেন, তারপর ক্যাম্পাস খালি হলে লাইফ সাপোর্টটা খুলে ফেলা হবে, শুক্রবার কাজটা করা হবে, কারণ সেদিন ক্যাম্পাসটা থাকবে খালি। স্যার তখন বললেন, আচ্ছা জেবা, আমি বিশ্ববিদ্যালয়ের সব খবর রাখবো, ঠিক আছে? তুমি লক্ষ্মী মেয়ের মতো বাড়িতে চলে আসো, ঠিক আছে? আমি তখন বললাম, স্যার আমার কিছু লাগবে না, হলে আমি দেখতাম, ঠিক আছে? বিশ্ববিদ্যালয় বন্ধ, বাসায় বসে আছি, হাতে পত্রিকা, সেখানে আজাদের দুটি ছবি ছাপা হয়েছে, একটা হাসপাতালের বেডে লাইফ সাপোর্ট করা, আর আরেকটা ওর জানাজার দৃশ্য। শুক্রবার খালি ক্যাম্পাসে স্যাররা জানাজা পড়াচ্ছেন। এমন সময় ডাক্তার বকিস স্যার ফোন করলেন আর বললেন, আমার যদি বিশেষ কাজ না থাকে তাহলে দুপুর 2টার পর তার সাথে দেখা করতে। আমারও বিশেষ কাজ নেই। স্যারের বাসায় একজন লোক বসে আছেন, গায়ের রং কালো, বয়স 50-এর মতো হবে, হাসি খুশি মেজাজের। তাকে কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না, মনে করার চেষ্টা করছি। তখন বহিদ স্যার বললেন, আবার শেখ হেদায়তুল ইসলাম। আমি তাকে চিনতে পারলাম, অনেকবার টিভিতে দেখেছি। হেদায়ত স্যার বললেন, বিশ্ববিদ্যালয় বন্ধ তাই না? আমি বললাম, জি স্যার। আমি পেপারে দেখেছি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালে যে বন্ধ, আর তাছাড়া তোমার কথা আমাকে বহিদ বলেছে। প্রথমে আমি বিশ্বাস করিনি, তবে শুক্রবার যখন ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে জানাজা দেওয়া হলো তখন বিশ্বাস হয়েছে, বুঝলেন? মহিত স্যার বললেন, আমার কাছেও বিষয়টা প্রথমে অবিশ্বাসে মনে হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি না কি করে ভবিষ্যৎবাণী মানে কিভাবে সম্ভব হতে পারে, আমার মাথা ঢুকছে না এখনো। হেদায়ত স্যার বললেন, স্টিফেন হকিং এর ভবিষ্যৎবাণী হলো অতীতের মতোই একটা ঘটনা। আমরা যেমন অতীতকে পাল্টাতে পারি না, তেমন ভবিষ্যৎকে কিন্তু পাল্টাতে পারবো না। ভবিষ্যৎ হলো পূর্ব নির্ধারিত একটা বিষয়। আধুনিক বিজ্ঞান মেনে নিয়েছে সবকিছুই পূর্ব নির্ধারিত, সবকিছুই পূর্ব নির্ধারিত। আমার উত্তর হ্যাঁ, কিন্তু উত্তরটা না হতে পারে, কারণ কারণ কি পূর্ব নির্ধারিত সেটা আমার কোনোদিন জানতে পারবো না। জানতে পারলে তো আর পূর্ব নির্ধারিত থাকলো না। মোট কথা হলো, আমাদের ভবিষ্যৎবাণী দ্বারা দেখার মতো কেউ নেই, তাই বলি ভবিষ্যৎ অনিশ্চিত। তবে কেউ যদি ভবিষ্যৎ দেখতে পায় তাহলে ভবিষ্যৎ বলতে পারবে। আমি তখন বললাম, স্যার আমার কি সেই মদা আছে? থাকতে পারে, 100 কোটি মানুষের মধ্যে একজনের মদা থাকতে পারে। তাহলে পৃথিবীর 6 জনের মধ্যে এই মদারা আছে, তুমি হতে পারো এই 6 জনের একজন। চীনে একটা মেয়ে পাওয়া গিয়েছিল, সে তার ডাক্তার বাবার পাশে বসে রোগীর কথায় হাড় ভেঙেছিলেন এবং বলে দিতে পারতেন কটা হাড় আছে। এই মতা নিয়ে হইচই শুরু হয়ে গেছিল সে সময়। শেষে একদল বিজ্ঞানী রীতিমতো পরীক্ষা করে দেখলো, মেয়েটার চোখে একটা এক্সরে রীতিমতো বের হয়। সে তার মাংসের ভেতরের অংশ দেখতে পায়। এক্সরের মতো একটা শক্তিশালী রেডিয়েশন মানব শরীর দিয়ে রীতিমতো বের হওয়া তো অসম্ভব ঘটনা, তবে এটা বাস্তবে ঘটেছে। এটা মেয়েটা অতিরিক্ত মত, আমার অতিরিক্ত অলৌকিক শক্তি বলতে পারো। তোমারও হয়তো এরকম অতিরিক্ত একটা অলৌকিক শক্তি আছে, তবে বিশ্বাস করা যায়, কিন্তু প্রমাণ করাটা কিন্তু বেশ কঠিন হবে। মহেশ স্যার বললেন, স্যার আমাদের ধর্মে বলা হয়েছে তোমাদের ভবিষ্যৎকে আমি তোমাদের হাড়ের সাথে আটকে দিয়েছি, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ হলো একটা পূর্ব নির্ধারিত এবং অনঙ্গনীয়, হ্যাঁ, হাড়ের মতোই কঠিন ভাবে আটকে আছে। হেদায়েত স্যার বলল, তুমি কি শুধু দুর্ঘটনা দেখো নাকি সুসংবাদও দেখো, সত্যি করে বলো। আমি জবাবে বললাম, কখনো সুসংবাদ দেখিনি। হেদায়েত স্যার আবার বলল, তুমি দেখার পর বদলে দেবার চেষ্টা করো না। চেষ্টা করেছি স্যার, কিন্তু বদলাতে তো পারি না। একদিনের ঘটনা, আমি পাশের ফ্ল্যাটে একটা মেয়ে থাকে, আর আমার মতো বয়স, আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ে। আমি রসায়ন বিজ্ঞানে আর ও ইতিহাসের ছাত্রী। তার নাম তানজিলা। ও বিয়ে ঠিক হয়েছে এক ইতালি প্রবাসী ছেলের সাথে। আমাদের পাশের মহল্লার সাথে একটা ছেলের তানজিলার সাথে রিলেশন ছিল। ওরা একজন অপরজনকে খুব ভালোবাসতো, এবং ভালোবাসতো কিনা আমি ঠিক তখনও জানতাম না। তানজিলা খাটে বসে মোবাইল ফোনে কথা বলছিল, আমি ওর পাশে বসে একটা বই পড়ছিলাম, এবং তানজিলা আমার হাতে একটা টান দিয়ে দৃষ্টিটা আকর্ষণ করে বলল, শোন, আমাদের মদন আলাউদ্দিন কি বলে জানিস? আমার বিয়ে হলে সে আত্মহত্যা করবে, এখন তার হাত ধরে পালাতে হবে। তানজিলা ওর মোবাইল লাউড স্পিকার দিয়ে বলল, গাধাটা 1 থেকে 100 পর্যন্ত গুনবে, এর মধ্যে রাজি হতে হবে, নয়তো সে ছাদ থেকে লাফ দেবে। আমরা শুনেছি আলাউদ্দিন গুনছে, সত্যি গুনছে, 21, 22, 23। আমার চোখে ভাসছে আলাউদ্দিন ছাদ থেকে সত্যি লাফ দিচ্ছে। 5 রাস্তায় পড়ে তার মাথাটা থেতলে গেল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমার রক্তের ধারা যেন বয়ে গেল 20 রাস্তার উপরে দিয়ে। আমি মরিয়া হয়ে বললাম, তুই বল, তুই বল রাজি, তুই বল রাজি, না হলে সমস্যা হয়ে যাবে, তুই বল না, তুই বল। আমার কথা শুনে তানজিলা ভরকে গেল, সে চিৎকার দিয়ে বলে উঠলো, আলাউদ্দিন আমি রাজি। তানজিলা আমার চোখের সামনে মোবাইলটা ধরে বললো, নেটওয়ার্ক ফেল, নেটওয়ার্ক ফেল। আমি অন্য কোম্পানি মোবাইল ফোন ব্যবহার করি, আমারটা ডিসপ্লে থেকে তাকিয়ে দেখি আমারটাও নেটওয়ার্ক নেই। আমি তখন তানজিলাকে নিয়ে দ্রুত নিচে নেমে আসলাম। আমি রিক্সাটা নিয়ে আলাউদ্দিনের বাড়ির থেকে যাই, গিয়ে দেখি একটা লোক চর্চা পাখি দাঁড়িয়ে আছে, ভিড় ঠেলে রীতিমতো ভেতরে এসে দেখি অসংখ্য যেটা করেছিলাম তাই করেছে। আলাউদ্দিন নেথর দেহটা পড়ে আছে, 5 রাস্তার মোড়ে পড়ে আছে।
রক্তে রক্তে পুরো রাস্তাটা পড়ে আছে। সত্যি বলেছিলাম, আমি চেষ্টা করেছিলাম, আমি নিয়তি বদলাতে পারিনি। মোহিত স্যার তখন বলল, তাহলে কি স্যার ও শুধুমাত্র বিপদের সময় নীরব দর্শকের মতো দেখবে? সেটাই কি প্রকৃতি চায়? বুঝলাম না। এখানে আলাউদ্দিন মারা গেছে, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই ঘটনার সাথে পৃথিবীর সব মানুষের সম্পর্ক রয়েছে। আলাউদ্দিনকে কবর দিতে গ্রামের বাড়ি নেওয়া হয়েছে, নিশ্চয়ই একটা অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের ড্রাইভার ভাড়ার টাকা পেয়েছে, মালিক টাকা পেয়েছে, তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্প মালিক টাকা পেয়েছে, এবং পেট্রোল মালিক এই টাকা দিয়ে মধ্যপ্রাচ্যের পেট্রোল কিনবে। আবার মধ্যপ্রাচ্যের খনিতে আমেরিকান লোক কাজ করে, এবং আমেরিকা আবার আফ্রিকার কালো মানুষের অর্থ সাহায্য করবে। যদিও আলাউদ্দিন দেশের অখ্যাত একটা ছেলে, অথচ তার সাথে সম্পর্কিত পৃথিবীর পৃথিবীর সব মানুষ যদি এই একটা পুকুরের বাসিন্দা হয়, প্রতিটা ছোট বড় ঘটনা হলো এক একটা ঢেউ মাথায় রাখতে। এবং পুকুরের মাঝে ঢিল ছুড়লে যেমন সারা পুকুর ছাড়িয়ে পড়ে, ঘটনাগুলো সবাইকে আলোড়িত করে ফেলে। এখন যদিও আলাউদ্দিনকে বাঁচিয়ে দেয়, তাহলে পৃথিবীর সবার ভাগ্য বদলাতে হবে। এখন এখন একজন আলাউদ্দিনের জন্য প্রকৃতি কখনো এত বড় দায়ভার জীবনে বহন করবে না, আর প্রকৃতি কাউকে এত সুযোগ দেবে না। প্রকৃতি কখনো অস্বাভাবিকতা পছন্দ করে না। তাহলে তো যে বা আমাদের মধ্যে থেকে বেশ দুর্ভাগা, সে তার চোখের সামনে নীরব দর্শকের মতো দুর্ঘটনাগুলো দেখবে। একবার ঘটনার আগে আরেকবার দেখবে, মানে ও 2 বার দেখবে, একবার ঘটনার আগে, একবার ঘটনার পরে। সেটা আমি জানি না, তবে এতটুকু জানি প্রকৃতি তার নিয়ম মতোই চলবে। ঈদের ছুটি আমি গ্রামের বাড়িতে চলে যাব। আমি আমার ছোট মামা একসাথে যাব। মামা দুটো টিকিট জোগাড় করেছেন। আমরা উঠেছি আসাদ গেট থেকে। এরপর গাড়ি গাবতলি বাস স্ট্যান্ড হয়ে চলে যাবে আড়িচাড়ি থেকে। সাধারণত আমার গাড়িতে ঘুম হয় না, হেডফোনে গান শুনছি। হুমায়ুনের ফোন আসে। হ্যালো, তুই কোথায়? আমি বললাম, আমি তো গাড়িতে, আমি গাবতলী স্টেশনে আছি, অনেক চেষ্টা করছি, টিকিট তো জোগাড় করতে পারি না। আমি তখন বললাম, না পারলে বসে আছিস কেন, বাড়ি চলে যা। আশায় আছি, আশায় তো মানুষ বাঁচে। কোনো যাত্রী না আসলে তার জায়গায় চলে যাব। কাউন্টারে আমার দেশে ভাই আছে বুঝলি, সে বলেছে একটা ব্যবস্থা করে দিবে। আমি তখন বললাম, বদ মতলব নিয়ে না এসে বাড়ি চলে যা। আচ্ছা রাখি, দোয়া করিস যেন গাড়ি মিস করে, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ফোন বন্ধ করে গান শুনছি। মামার ফোনটা এসেছে। সে বলল, মামুনি, আমার অফিসের অ্যাকাউন্ট সেকশনে গোলমাল হয়ে গেছে বুঝলি, আজ মনে হয় যেতে পারবো না। মামা ড্রাইভারের সাথে কথা বলে নেমে গেল। পাঞ্জা এসেছে চোখে, চোখ বন্ধ করেছি, দেখে আমাদের গাড়িটা একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়েছে সিএনজি নেওয়ার জন্য, এবং হুমায়ুন আমার হাতটা ধরে আছে। এমন সময় প্রচন্ড শব্দে গাড়ি কেঁপে উঠলো, তার সাথে কুণ্ডলি পাকিয়ে হলুদ আগুনের শিখা উপরে উঠছে। সমস্ত গাড়ি একসাথে। আমি যেন কেঁপে উঠলাম। চোখ খুলে তাকিয়ে দেখি আমার সামনে হুমায়ুন দাঁড়িয়ে। হুমায়ুন বলল, যেবা তুই এই গাড়িতে? বলার মতো শক্তি আমার গায়ে নেই, আমি শুধু তাকিয়ে আছি। হুমায়ুন আমার হাত ধরে ঝাঁকিয়ে দিল। আমি ভয়ে ভয়ে বাইরে তাকালাম। গাড়িটা একটা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছে, গ্যাস নেওয়া হচ্ছে। হঠাৎ প্রচন্ড শব্দ হলো। আমি দেখলাম আমাদের ছেড়ে আরেকটা, সে গাড়ির জানালায় আমি বসে আছি, হাত নেড়ে বিদায় জানাচ্ছি নিজেকে। আমি হাত নেড়ে নিজেকে বিদায় জানাচ্ছি, তার মানে কি একটু পর আমার আমার নিজের মৃত্যু? এই ছিল ঘটনা জিপসি ভাই। কেমন লাগলো এই রহস্যময় ভয়াবহ ঘটনাটি? কেমন একটা সাইকোলজিক্যাল হরর মনে হচ্ছে, তাই না? যেমন বারবার গায়ে কাঁটাতে ওঠার মতো একটা ব্যাপার। ভালো লাগলে শেয়ার করতে পারেন। এমনই সব রহস্যময় ভয়ঙ্কর সব ভৌতিক ঘটনা নিয়ে আমি আবারও আপনার নিকট হাজির হব, কথা দিলাম জিপসি ভাই। কারণ আপনার মুখে ঘটনাগুলো শুনতে এতটা ভালো লাগে যে আমি কোনোদিন কারো মুখে শুনে এতটা আনন্দ পাই না। ভালো থাকবেন জিপসি ভাই, আপনার জন্য দোয়া করি ভৌতিক দুনিয়া আরো অনেক দূরে এগিয়ে যাক, দীর্ঘজীবী হোক ভৌতিক দুনিয়া। এতে আমি ফিরোজ খান মিরপুর থেকে বলছি। ভৌতিক দুনিয়া। Oh my God, what a story, what a story. This is absolutely super duper story. ওরে বাবা রে বাবা, এক একটা স্টোরি আজকাল মানে ইদানিং ভৌতিক দুনিয়া এত জোস স্টোরি আসছে না, আমার নিজেরই মানে মজা লাগছে। একটা কথা কি যে এক এক সময় এক এক রকম স্টোরি, এবং তার সব হরফাইড স্টোরি। হরর স্টোরি বলতে কিন্তু আমরা এটাই বলছি, দিস ইজ হোয়াট ইউ কল হরর, একদম অ্যাকচুয়াল হরর স্টোরি। ও ম্যান, দ্যাট ইজ বিউটিফুল, দ্যাট ইজ বিউটিফুল, মাশাআল্লাহ। এবং আমি খুবই হ্যাপি যে এরকম একটা স্টোরি আমি পেয়েছি, মাশাআল্লাহ। আশা করছি শুধু আমার কাছে নয়, আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এবং আমি এতটুকু বলতে পারি যে দিস ইজ অ্যাবসোলুটলি
অনেক বেশি জোস, অনেক বেশি জোস একটা স্টোরি ছিল ব্রো। আমি সত্যি হতভম্ব হয়ে গেছি। এবং দিস ইজ মাস্টারপিস। আলহামদুলিল্লাহ যে এত ভালো ঘটনা আমি শুনতে পারলাম আপনাদের মাধ্যমে। মানে জাস্ট আমি আমি জাস্ট যেটাকে বলে যে শোনাতে পারলাম, আমি সত্যি অনেক বেশি আনন্দিত এবং গর্বিত যে এত ভালো ভালো ঘটনা আপনাদের মাধ্যমে শোনাতে পারছি। এবং এটা আমার জন্য যে কত বড় আনন্দের আমি আপনাদের পৌঁছাতে পারবো না। সত্যি বললাম, দিস ইজ অ্যাবসলিউটলি মার্শাল্লাহ, এত ভালো লাগলো। আমি সত্যি অনেক বেশি আনন্দিত যে আপনাদের মাধ্যমে এত এত লাখ লাখ মানুষ শুনছে আছে। আলহামদুলিল্লাহ, এত ভালো ভালো ঘটনা পাচ্ছি আমি আপনাদের কাছ থেকে। এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া একটা বিষয় বলা যেতেই পারে। এবং আমি চাই যে এতটুকু যে আপনারা সবসময় এভাবেই সাথে থাকবেন, এভাবেই ঘটনা পাঠাবেন। সত্যি বলছি, দিস ইজ অ্যাবসলিউটলি মাথা নষ্ট স্টোরি ছিল। এরকমই তো চাই, এরকমই তো চেয়েছি সবসময়। ভয়ঙ্কর হবে সব ঘটনা।